যখন গুম কমিশন গঠন হয়, তদন্ত কমিশন গঠন হয়, আয়না ঘরে ভিজিট হয়, আমি যাই, ওখানে যে একটা দেখলাম যে একটা মেয়ে আমার দিকে অপরিক তাকিয়ে আছে। কোন দিন সে আমার খুব তার কাছে, আমি বুঝতে পারিনি, ডাকলাম কাছে, বললাম কি ব্যাপার আমার, তুমি কে? সে বললো যে আঙ্কেল আমার আব্বার নাম সুমন, মায়ের ডাক, যেই মায়ের এই মায়ের ডাক প্রতিষ্ঠা করেছেন তার মায়ের সন্তান। আঙ্কেল গত বছর গুম দিবসে আমি আর আপনার মেয়ের পাশাপাশি আমার দুজনের ছবি নিয়ে দাঁড়িয়েছিল। আপনার মায়ের, আপনার ছেলে বাচ্চার হাতে ছিল আপনার ছবি, আর আমার হাতে ছিল আমার বাবার ছবি। আমি তাকে দেখে আর চোখের পরে রাখতে পারিনি। আমার মেয়ে তো তার বাবাকে পেয়েছে, কিন্তু সেই সুমনের মা তো বাচ্চা তার বাবাকে আমি ফেরত পাইনি। অনেক কষ্টে কিছুক্ষণ দিকে সামনে নিয়ে ডান দিকে ফিরলাম, তখন একজন বয়স্ক মহিলা আমাকে জড়িয়ে ধরে প্রচন্ড কান্নাকাটি করছে। আমি কিছু চিনতে পারছি না কে সেটা। একজন পরিচয় করে দেবে, আর একজন ভিক্টিমের মা। তার ছেলের এখন কোনো সন্ধান পাওয়া যায়নি। তার মা আমাকে জড়িয়ে ধরে হয়তো অনুভব করার চেষ্টা করছে তার ছেলে পাওয়া গেলে তার কেমন লাগবে। এর মধ্যে দিয়ে চলছে আমাদের এই জীবন। আল্লাহ যাদেরকে জীবিত ফিরিয়ে এসেছে তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একটা বড় অংশকে তারা দিয়েছে আদালতে ভুয়ো মামলা দিয়ে, টেররিস্ট মামলা দিয়ে, জঙ্গি মামলা দিয়ে। তাদের একটা বড় অংশ কনভিক্টেড হয়ে এখন জেল খাচ্ছে, এখন জেল আছে একটা অংশ। অন্যান্য যারা কোনো মধ্যে অনেক কষ্টে সর্বস্ব বিক্রি করে জামিনের ব্যবস্থা করেছে, জঙ্গি মামলা থাকার কারণে এখন তাদের কোথাও ভালো চাকরি হচ্ছে না। সমাজে তাদের সবাইকে এখনো ভয়ের সাথে এবং অচ্ছুত হিসেবে তাদেরকে ট্রিট করে। নিজের পরিবার তাদেরকে বার্ডেন হিসেবে ট্রিট করে, কারণ তারা এখন চাকরি করতে পারছে না, তারা পরিবার বোঝা হয়ে দাঁড়িয়েছে। যাদের এখনো সন্তান বাবা ফিরে আসে নাই, সেসব পরিবারের অবস্থা আরো সঙ্গীন। যেটা বললাম, স্কুলে ভর্তি হওয়ার সময় পিতার ফর্ম সাইন করার কেউ থাকে না। সব স্কুল তো বুঝেও না যে কি হয়েছে, বলাও যায় না সবসময়, কয়বার বলা যায়। একটা বড় অংশের প্রচন্ড আর্থিক অসংকটে তারা আছেন, তাদের একমাত্র উপার্জনক্ষম এখন নিখোঁজ। অনেক যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী আছে তাদের হচ্ছে প্রচন্ড মানসিক ট্রমা। আমার যে 2 মেয়ে বলেছি তার ক্লাসে ফার্স্ট ছিল, তারা এখন ক্লাসে তারা আর অ্যাক্টিভ নয়। তাদের ক্লাসে তাদেরকে টিচাররা বলেছে তাদের পারফরমেন্স খুব উইক। আমার 2 মেয়ে খুব মিশুক ছিল। আমাদের পারিবারিক কারণে আমরা অনেক মানুষের সাথে মিশতে হয়েছে ছোটকাল থেকেই। মিশুক প্রকৃতি ছিল, এক্সট্রোভার্ট ছিল। ক্লাসে এখন তাদের সবাইকে বলে যে তার কারোর সাথে মিশে না, কোনায় যে একা বসে থাকে। তাদের আইনশৃঙ্খলা বাহিনী আমার পরিবারের একটা কাজ তারা যেটা করেছিল সেটা হচ্ছে আমার নিখোঁজ হওয়ার পর তারা চুপ করে বসে থাকেনি। দেশে বাইরে সবসময় আমার ইস্যু নিয়ে তারা কন্টিনিউয়াসলি কাজ করে গেছে। যখনই কোনো মানবাধিকার সংস্থার একটা স্টেটমেন্ট দিত, তখনই পাশে পুলিশ সহায়তা করত। যখনই আন্তর্জাতিকভাবে কোনো একটা আমার বিষয়ে তারা কোনো একটা প্রোটেস্ট আয়োজন করতো, তখনই পাশে পুলিশ হয়রানি করতো। এবং আপনার সবাই সাক্ষী, টিউলিপকে যখন আমার ব্যাপারে জিজ্ঞেস করা হয়, তখন কয়েক হাজার পুলিশ বাসায় ঘেরাও করে ফেলেছিল। আশেপাশে সব ছাদে তারা অবস্থান নিয়েছিল। কয়েকশো সশস্ত্র বাহিনী আমার ঘরে প্রবেশ করেছিল। আশেপাশের লোকজন যারা জানতো না কি হচ্ছে, তারা মনে করেছিল যে কোনো জঙ্গি হামলা হয়েছে না। সেই এই সব কিছু হয়েছে 2 শিশু, আমার স্ত্রী এবং মায়ের উপর। আমার বাচ্চাদের এখন এই অবস্থা, স্কুলে গার্ড দেখলে তারা ভয় পায়। তারা দুঃস্বপ্নে কেঁদে ওঠে যে স্বপ্নে দেখে যে বাবাকে নিয়ে গেছে, মাকেও নিয়ে গেছে। এখন তারা এতিমখানায় বড় হচ্ছে। এই দুঃস্বপ্নে কেঁদে ওঠে। আমি এই জন্য বলছি যে আমার সিম্পলি দরকার। আমি বলছি যে আমি যেটা আপনাদের সাথে বলতে পারছি, আর হাজারটা ফ্যামিলি আছে তাদের বলার কেউ নাই, তাদের জানানোর কেউ নাই। এই সাফারিং প্রত্যেকটা ফ্যামিলি। আমি আপনাদের কাছে এই কথা বলার উদ্দেশ্য নম্বর 1, যেটা আমাদের পরিচালক ভাই বলেছেন, যে স্বৈরশাসন উত্থানের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে তথ্য এবং স্বাধীনতা। মানুষ কথা বলতে পারে, তারা স্বৈরাচার এবং ফ্যাসিস্ট শুরুতে মাথা চাড়া ধরতে পারবে না। আল্লাহর অশেষ নিয়ামতে এবং আসমান থেকে গায়েবী সাহায্যের মতো কিছু টিনেজার ছেলে মেয়েদেরকে নিয়ে, আপনাদেরকে দিয়ে এই স্বৈরাচারকে তারা দেশ থেকে আল্লাহ হটিয়ে দিয়েছেন। এখন আমাদের করণীয় হচ্ছে আমরা যে জায়গায় আছি সেখান থেকে এই ব্যাপারে কথা বলতে হবে, যতটুকু বলা যায়। একটা ফেসবুক পোস্ট অনেক দূর যেতে পারে, একটি ব্লগ পোস্ট অনেক দূর যেতে পারে, একটি ইনস্টাগ্রাম পোস্ট, একটা টুইটার পোস্ট, এক্স পোস্ট, এবং এটা বলতে থাকতে হবে।
এবং এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যাদেরকে এখন বাঁচিয়ে রেখেছেন, যাদের মধ্যে এতটুকু মূল্যবোধ আছে যে আর দেশের ফ্যাসিস্ট না ফিরে আসুক, স্বৈরাচার ফিরে না আসুক, আমাদের এই কথাগুলো আপনি সব জায়গায় পৌঁছে দেবেন। আপনার 100 বয়সের তরুণ, আমরা যখন দুনিয়াতে থাকবো না তখন আপনারা থাকবেন। আমরা যখন কাজ করার জন্য অক্ষম হয়ে যাবো তখন আপনারা ক্যারিয়ারের তুঙ্গে থাকবেন। আপনারা যার যে জায়গায় আছেন সেখান থেকে এই ব্যাপারে কথা বলে যাবেন, কখনো কথা বলা থামবেন না, যাতে আর কোনোদিন ফ্যাসিস্ট ফিরে না পারে। আপনারা যদি সরব থাকেন, ফ্যাসিজম নীরব থাকবে। আপনারা নীরব হলে আবার মাথা চালাবে সেই ফ্যাসিস্ট। আর আমাদের সেই দিন থেকে রক্ষা করুন। আমাদের যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে এই বাংলাদেশের মানুষের অধিকার এবং সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য কাজ করার তৌফিক দান করুন, এবং আমাদেরকে এই বিনিময় দুনিয়াতে একটা উত্তম প্রতিদান করুন।